আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানিয়ে দেব এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। আমেরিকায় স্বপ্নের শেষ, 250 জনের নাগরিকত্ব বাতিলের মামলা করছে ট্রাম্প প্রশাসন। আসন্ন নভেম্বরের নির্বাচনে নতুন ব্যালট প্রস্তাব, মার্কিন নাগরিক না হয়েও দেওয়া যাবে ভোট। জনবল সংকটে নিউ ইয়র্কের প্রধান 3টি বিমানবন্দরে ফ্লাইট সীমা দীর্ঘমেয়াদে বাড়ালো FAA। এবং বিশ্ব ফুটবলে অনন্য মহাকাব্য, পুরুষদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করলেন 3 মার্কিন নারী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে বসবাসকারী ন্যাচারালাইজড বা বিদেশি বংশোদ্ভূত নাগরিকদের জন্য এক উদ্বেগের খবর। আইনি অভিবাসন প্রক্রিয়া আরও কঠোর করতে ট্রাম্প প্রশাসন এবার তাদের নাগরিকত্ব বাতিলের বিশেষ ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে। জাস্টিস ডিপার্টমেন্টের লক্ষ্য আগামী সেপ্টেম্বরের মধ্যে অন্তত 250 জনের নাগরিকত্ব বাতিল করা। কারা থাকছেন এই তালিকায় জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী ন্যাচারালাইজড বা বিদেশি বংশোদ্ভূত নাগরিকদের জন্য এক বড় উদ্বেগের খবর। আইনি অভিবাসন প্রক্রিয়াকে আরও কঠোর করতে ট্রাম্প প্রশাসন এবার তাদের ডিন্যাচারালাইজেশন বা নাগরিকত্ব বাতিলের বিশেষ ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করেছে। জাস্টিস ডিপার্টমেন্টের এক কর্মকর্তার বরাত দিয়ে CBS নিউজ জানিয়েছে, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে অন্তত 250 জন অভিবাসীর মার্কিন নাগরিকত্ব বাতিলের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে ফেডারেল আদালতগুলো। আমেরিকার ইতিহাসে এই পদক্ষেপকে অত্যন্ত আক্রমণাত্মক হিসেবে দেখা হচ্ছে। পরিসংখ্যান বলছে 1990 থেকে 2017 সালের মধ্যে মার্কিন সরকার প্রতি বছর গড়ে মাত্র 11টি নাগরিকত্ব বাতিলের মামলা দায়ের করেছিল। সেই তুলনায় এক বছরে 250টি মামলার এই লক্ষ্যমাত্রা একটি বিশাল ও নাটকীয় বৃদ্ধি। মূলত যারা অতীতে ইমিগ্রেশন আবেদনে কোনো অপরাধের তথ্য গোপন করেছেন বা জালিয়াতির আশ্রয় নিয়েছেন, তাদের নাগরিকত্ব কেড়ে নিতেই এই বিশেষ অভিযান। অতীতে এই কঠোর ব্যবস্থাটি কেবল মানবাধিকার লঙ্ঘনকারী বা গুরুতর অপরাধীদের ক্ষেত্রে ব্যবহার করা হলেও ট্রাম্প প্রশাসন এখন এর পরিধি অনেক বাড়িয়েছে। অবশ্য অভিযুক্তরা আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। তবে মামলায় সরকার জয়ী হলে ওই ব্যক্তিরা মার্কিন নাগরিকত্বের সমস্ত সুবিধা হারিয়ে সরাসরি গ্রিন কার্ড হোল্ডারে পরিণত হবেন এবং শেষ পর্যন্ত নিজের জন্মভূমিতে বহিষ্কৃত বা ডিপোর্ট হওয়ার মুখোমুখি হবেন। মার্কিন নাগরিক না হয়েও ভোট দেওয়ার সুযোগ, এমন প্রস্তাব এবার লস অ্যাঞ্জেলেসের ব্যালটে। শহরের লাখো অভিবাসীকে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে চায় সিটি নেতারা। স্থানীয় নির্বাচনে অভিবাসীদের ভোট দেওয়ার সুযোগ তৈরি হলে তার প্রভাব কি হবে আমেরিকার রাজনীতিতে? এটি কি গণতন্ত্রের বিস্তার নাকি ভোট ব্যাংক তৈরির নতুন কৌশল? বিস্তারিত জানুন প্রতিবেদনে। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী রাজনীতিতে এক অভূতপূর্ব ও চরম বিতর্কিত মোড়। লস অ্যাঞ্জেলেস শহরের আসন্ন নভেম্বরের নির্বাচনে এবারে যুক্ত হতে যাচ্ছে এক নতুন ব্যালট প্রস্তাব। যদি লস অ্যাঞ্জেলেসের ভোটাররা এই প্রস্তাবের সম্মতি দেন, তবে মার্কিন নাগরিক না হয়েও স্থানীয় সিটি কাউন্সিল ও স্কুল বোর্ড নির্বাচনে ভোট দেওয়ার আইনি অধিকার পাবেন নন সিটিজেনরা, অর্থাৎ বৈধ গ্রিন কার্ডধারী, ডেকা প্রাপক বা রাজনৈতিক আশ্রয় প্রার্থীরাও এখন থেকে নির্ধারণ করতে পারবেন LA শহরের ভবিষ্যৎ। লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিলের এই 10-5 ভোটের সিদ্ধান্ত আমেরিকার রাজনৈতিক অঙ্গনকে 2 ভাগে বিভক্ত করে দিয়েছে। শহরের প্রায় 36% বাসিন্দা, অর্থাৎ প্রায় 14 লাখ মানুষ মার্কিন নাগরিক নন। ডেমোক্র্যাট কাউন্সিল মেম্বার হুগো সোতো মার্টিনেজের যুক্তি, যারা এই শহরে বাস করছেন, কর দিচ্ছেন এবং অর্থনীতি সচল রাখছেন, স্থানীয় সিদ্ধান্তে তাদের মতামত থাকা জরুরি। তবে এর বিপরীতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রিপাবলিকান শিবির। সমালোচকদের স্পষ্ট দাবি, এটি মার্কিন নাগরিকত্বের মর্যাদাকে চরমভাবে ক্ষুণ্ণ করবে। তাদের মতে ডেমোক্র্যাটরা মূলত বিপুল সংখ্যক বিদেশি অভিবাসীদের ব্যবহার করে নিজস্ব স্থায়ী ভোট ব্যাংক তৈরি করার এক দুরভিসন্ধিমূলক এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঞ্চলের বিমানবন্দরগুলোতে তীব্র জনবল সংকটের কারণে ফ্লাইট সীমা দীর্ঘমেয়াদে বাড়িয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। প্রয়োজনীয় কর্মী মাত্র 57% থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে প্রশাসন। মার্কিন বিমান চলাচলের এই বড় বিপর্যয় এবং নতুন সময়সীমা সম্পর্কে বিস্তারিত জানুন রিপোর্টে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন নিউ ইয়র্ক সিটির প্রধান 3টি বিমানবন্দর নিউ ইয়র্ক লিবার্টি, জন এফ কেনেডি এবং লা গার্ডিয়ায় ফ্লাইট সীমা আরও দীর্ঘমেয়াদে বাড়ানোর ঘোষণা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের মারাত্মক জনবল সংকট ও বিমান চলাচলের অতিরিক্ত চাপ সামলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী নিউ ইয়র্ক বিমানবন্দরে ফ্লাইট সীমা 2027 সালের গ্রীষ্ম এবং জেএফকে ও লা গার্ডিয়ায় 2028 সালের অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। একই সঙ্গে জেএফকে, লা গার্ডিয়া এবং ওয়াশিংটনের রিগান ন্যাশনাল বিমানবন্দরে ফ্লাইটের ন্যূনতম ব্যবহার সংক্রান্ত নিয়মেও ছাড় বাড়ানো হয়েছে 2027 সালের শেষ পর্যন্ত। এর ফলে এয়ারলাইন্সগুলো কিছুটা কম ফ্লাইট পরিচালনা করতে পারবে। জানিয়েছে, লা গার্ডিয়ার রানওয়ে সক্ষমতা সীমিত এবং জেএফকে-তে অতিরিক্ত ভিড়ের কারণে দীর্ঘ বিলম্ব হচ্ছে, যা অন্যান্য বিমানবন্দরেও প্রভাব ফেলছে। নিউ ইয়র্কে 2025 সালে বড় ধরনের ব্যাঘাতের পর ফ্লাইট কাটছাঁট শুরু হয়, যা এখন আরও দীর্ঘায়িত করা হয়েছে। সংস্থার মতে 2027 সালের আগে এয়ার ট্রাফিক কন্ট্রোল জনবল সংকটের উন্নতি আশা করা যাচ্ছে না। বর্তমানে নিউ ইয়র্ক অঞ্চলের এয়ার ট্রাফিক কন্ট্রোল কেন্দ্রগুলোর জন্য প্রয়োজনীয় জনবলের মাত্র 57% রয়েছে। ফলে নিয়ন্ত্রকদের অতিরিক্ত সময় ও সপ্তাহে 6 দিন কাজ করতে হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই ঘাটতি পুরো মার্কিন বিমান পরিবহন ব্যবস্থায় চাপ সৃষ্টি করছে এবং আধুনিকায়ন ছাড়া পরিস্থিতি দ্রুত উন্নত হওয়ার সম্ভাবনা কম। শিকাগোতে $850 মিলিয়ন ওবামা প্রেসিডেন্সিয়াল সেন্টারের জমকালো উদ্বোধনে হাজির ছিলেন জীবিত সব প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। তবে সব আলো কেড়ে নেয় ওবামা ও জিল বাইডেন মঞ্চ ছাড়ার পর 83 বছর বয়সী জো বাইডেনের বিভ্রান্ত হয়ে পড়ার এক ভাইরাল ভিডিও। এই নাটকীয় পরিস্থিতির মাঝেই 2024 নির্বাচনে খুব উস্কে বিস্ফোরক মন্তব্য করেছেন হিলারি ক্লিন্টন। এই ঘটনার বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। শিকাগোর সাউথ সাইডে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হল $850 মিলিয়ন ব্যয়ে নির্মিত বারাক ওবামা প্রেসিডেন্সিয়াল সেন্টারের। ঐতিহাসিক এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন যুক্তরাষ্ট্রের জীবিত প্রায় সব প্রাক্তন প্রেসিডেন্ট। কিন্তু সব আলো কেড়ে নিল মঞ্চের একটি নাটকীয় মুহূর্ত। অনুষ্ঠান শেষে যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছিল, তখন বারাক ওবামা ও প্রাক্তন ফার্স্ট লেডি জিল বাইডেন হাসি মুখে মঞ্চ ছেড়ে চলে যান। ঠিক তখনই একা হয়ে পড়েন 83 বছর বয়সী জো বাইডেন। কিছুটা বিভ্রান্ত আর একা হয়ে তিনি মঞ্চে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এরপর পোডিয়ামের দিকে এগিয়ে গিয়ে সানগ্লাস খোলেন এবং ভিড়ের মাঝে কাউকে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে তিনি চিৎকার করে প্রশ্ন করেন, আমার নাতনি কোথায়? সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে। অনেকে একে বাইডেনের শারীরিক ও মানসিক দুর্বলতার লক্ষণ হিসেবে দেখছেন। তবে কিছুক্ষণ পরেই জিল বাইডেন ফিরে আসেন এবং তাকে মঞ্চ থেকে নিয়ে যান। এর আগে ভাষণে ওবামা তার দীর্ঘ বন্ধুত্বের প্রশংসা করে বাইডেনকে পরিবার বলে উল্লেখ করেন। তবে 2024 সালের নির্বাচনের পর ডেমোক্রেটদের ভেতরে যে ক্ষোভ তৈরি হয়েছিল তা আবার উস্কে দিয়েছেন হিলারি ক্লিন্টন। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন, বাইডেনের দ্বিতীয়বার নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত দেশের জন্য একটি বড় ভুল ছিল। প্রাক্তন এই মার্কিন প্রেসিডেন্টের এমন পরিস্থিতি এখন বিশ্বজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রে আবাসন খাতে বড় পরিবর্তনের লক্ষ্যে পাশ হতে যাচ্ছে 21st সেঞ্চুরি রোড টু হাউজিং অ্যাক্ট। এই দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ছোট ব্যাংকগুলোর জন্য নিয়মকানুন সহজ করা হচ্ছে, যাতে তারা সাধারণ মানুষকে সহজে গৃহ ঋণ দিতে পারে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একচেটিয়া আধিপত্য কমানোর উদ্যোগ রয়েছে এতে। ব্যাংক খাতের এই বিশাল পরিবর্তনের বিস্তারিত জানুন রিপোর্টে। মার্কিন যুক্তরাষ্ট্রের আবাসন সংকট ও ঋণের বাজারে এক যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে নতুন একটি বিল। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি সভা ও সিনেট যৌথভাবে 21st সেঞ্চুরি রোড টু হাউজিং অ্যাক্ট পাশের চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে। 381 পৃষ্ঠার এই দীর্ঘ বিলে মোট 45টি ধারা রয়েছে, যা দেশটির ব্যাংকিং ব্যবস্থা এবং সাধারণ মানুষের বাড়ি কেনার প্রক্রিয়াকে সম্পূর্ণ বদলে দিতে পারে। এই বিলের অন্যতম প্রধান লক্ষ্য হল ছোট বা কমিউনিটি ব্যাংকগুলোকে আবার গৃহঋণ দেওয়ার মূল ধারায় ফিরিয়ে আনা। 2008 সালের মহামন্দার পর কঠোর নিয়ম কানুনের কারণে ছোট ব্যাংকগুলো ঋণ দেওয়া কমিয়ে দিয়েছিল, যার ফলে বাজারে বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানের একচেটিয়া আধিপত্য তৈরি হয়।
নতুন নিয়মে ছোট ব্যাংক ও ক্রেডিট ইউনিয়নগুলোর জন্য আইনি জটিলতা ও অতিরিক্ত তদারকি শিথিল করা হচ্ছে। এর ফলে গ্রামীণ ও শহরতলির সাধারণ আমেরিকান পরিবারগুলো সহজেই গৃহঋণ ও বাড়ি নির্মাণের জন্য তহবিল পাবে। প্রতিনিধি সভার ফাইন্যান্সিয়াল সার্ভিস কমিটির চেয়ারম্যান ফ্রেঞ্চ হিল জানান, এই বিলের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উপরেও কিছু বিধিনিষেধ আরোপ করা হবে, যাতে তারা সাধারণ ক্রেতাদের সাথে প্রতিযোগিতা করে বাজার দখল করতে না পারে। তবে এই নিয়ন্ত্রণ শিথিলকরণ নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, নিয়ম সহজ করলে ব্যাংকগুলো গ্রাহকদের সস্তায় ঋণ দিতে পারবে ঠিকই, কিন্তু অতিরিক্ত ছাড় আবার আর্থিক ব্যবস্থার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। সব মিলিয়ে মার্কিন আবাসন খাতে এটি এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। টেক্সাসে পুরনো ড্রাম কাটতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণের শিকার হন কার্ল মটলি নামের এক বৃদ্ধ। মুহূর্তের মধ্যে নিজের শরীরের 30% আগুনে পুড়ে গেলেও জীবন বাজি রেখে তিনি রক্ষা করেন পাশে থাকা 2 নাতি-নাতনি ও বাড়িটি। পরিবার বাঁচাতে তার এই অবিশ্বাস্য সুপারম্যান অবতারের বাকি রোমাঞ্চকর অংশ জানান প্রতিবেদনে। নিজের জীবন বাজি রেখে এবং শরীর মারাত্মকভাবে পুড়ে যাওয়ার পরও কিভাবে পরিবারকে রক্ষা করতে হয় তার এক অনন্য উদাহরণ দেখালেন টেক্সাসের এক বীর দাদা। কার্ল মটলি নামের এই বৃদ্ধ একটি নিলাম থেকে পুরনো একটি ড্রাম কিনে এনেছিলেন, কিন্তু তিনি জানতেন না সেই ড্রামের ভেতরে লুকিয়েছিল এক সাক্ষাৎ জম। বাড়ির ঠিক বাইরে যখন তিনি একটি প্লাজমা টর্চ দিয়ে ড্রামটি কাটার চেষ্টা করছিলেন, তখনই ভিতরে থাকা অবশিষ্ট তেলের কারণে সেটি হঠাৎ এক বিশাল অগ্নিকুণ্ডে পরিণত হয়। বিস্ফোরণের ঠিক কয়েক ফুট দূরেই দাঁড়িয়েছিল তার 2 ছোট্ট নাতি-নাতনি এবং তাদের পোষা কুকুর। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন কার্ল মটলির পুরো শরীর ছড়িয়ে পড়ে। গায়ে আগুন জ্বলন্ত অবস্থাতেই তিনি কোনো মতে অগ্নিকুণ্ড থেকে লাফিয়ে বেরিয়ে আসেন, কিন্তু নিজের জীবনের চেয়েও তার কাছে বড় ছিল নাতি-নাতনির আর সাধের বাড়িটি। তাই তীব্র কষ্ট উপেক্ষা করে তিনি উল্টো আগুনের ভেতর দিয়েই ঘরের ভেতর ছুটে যান এবং একটি অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তার এই অবিশ্বাস্য সাহসিকতায় বাড়ি আর শিশুরা অলৌকিকভাবে বেঁচে যায়। এই দুর্ঘটনায় কার্লের শরীরের প্রায় 30% মারাত্মকভাবে পুড়ে গেছে এবং তিনি এখন বার্ন সেন্টারে চিকিৎসাধীন। হাসপাতালে জ্ঞান ফেরার পর তার প্রথম প্রশ্নই ছিল, আমার নাতি-নাতনিরা ভালো আছে তো? বর্তমানে তার চিকিৎসার খরচ মেটাতে অনলাইনে তহবিল সংগ্রহ করা হচ্ছে। নিজের পরিবারকে বাঁচাতে কার্ল মটলির এই সুপারম্যান অবতার এখন বিশ্বজুড়ে মানুষের চোখে পানি এনে দিয়েছে। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে প্রকাশ্য দিবালোকে একদল যুবকের সংঘর্ষ রূপ নেয় ভয়াবহ বন্দুকযুদ্ধে। 5 রাউন্ড গুলির শব্দে আতঙ্কিত পর্যটকরা প্রাণভয়ে দিক বিদিক ছোটেন। সৌভাগ্যবশত কেউ গুলিবিদ্ধ না হলেও একজন ছুরিকাহত হন। ঘটনার বিস্তারিত পুলিশি অভিযান এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের প্রাণকেন্দ্রে টাইমস স্কোয়ারে প্রকাশ্য দিবালোকে ঘটল এক ভয়াবহ গোলাগুলির ঘটনা। বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকে হঠাৎ একদল যুবকের সংঘর্ষ মুহূর্তের মধ্যেই রূপ নেয় বন্দুকযুদ্ধে। জনাকীর্ণ এই পর্যটন এলাকায় হঠাৎ বন্দুকের গর্জন চারদিকে তীব্র আতঙ্ক ছড়িয়ে দেয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় এক তরুণ বা কিশোর 44 স্ট্রিট এবং ব্রডওয়ের মোড়ে বন্দুক উঁচিয়ে সরাসরি গুলি ছুটতে শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পরপর প্রায় 5টি গুলির শব্দ শোনা যায়। গুলি করার পর হামলাকারী দক্ষিণ দিকে দৌড়ে পালানোর সময় সরাসরি এক পুলিশ অফিসারের গায়ের উপরে গিয়ে পড়ে এবং পরে 42 স্ট্রিটের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রাণভয়ে সাধারণ মানুষ ও পর্যটকরা দিকবিদিক ছুটে ব্রডওয়ের বিভিন্ন দোকানে গিয়ে আশ্রয় নেন। সৌভাগ্যবশত এই গোলাগুলিতে কেউ গুলিবিদ্ধ হননি, তবে একটি চলন্ত গাড়ির হুডে গিয়ে সরাসরি আঘাত করে একটি বুলেট। এছাড়া এই সংঘর্ষের ঘটনায় 26 বছর বয়সী এক ব্যক্তি ছুরিকাঘাতের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিউ ইয়র্ক নিক্সের ঐতিহাসিক চ্যাম্পিয়নশিপ জয়ের মেগা প্যারেড শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা পরেই এই বিশৃঙ্খলা তৈরি হয়। ঘটনার পরপরই নিউ ইয়র্কের পুলিশ অত্যন্ত দ্রুততার সাথে অ্যাকশনে নেমে এক কিশোরকে হেফাজতে নিয়েছে এবং একটি অস্ত্র উদ্ধার করেছে। তবে মূল বন্দুকধারী সহ বাকি জড়িতদের ধরতে এখনও তদন্ত আর অভিযান চালাচ্ছে পুলিশ। পুরুষদের ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন 3 মার্কিন নারী রেফারি। চেক প্রজাতন্ত্র এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ পরিচালনা করে তরি পেন্সো, ক্যাথরিন নেসবিট এবং ব্রুক মেও প্রমাণ করেছেন ফুটবলে দক্ষতার কোনো লিঙ্গ নেই। তাদের এই অর্জন বিশ্বজুড়ে নারী ক্রীড়াকর্মীদের জন্য এক অনুপ্রেরণার নাম।
তাদের এই সাফল্য কিভাবে বিশ্বজুড়ে নতুন প্রজন্মের নারীদের অনুপ্রাণিত করছে সেই বিশ্লেষণ থাকছে আমাদের প্রতিবেদনে। ফুটবল মাঠে পুরুষদের শাসন আর কতদিন? এবার পুরুষদের আচরণ ও খেলার গতি নিয়ন্ত্রণ করলেন 3 মার্কিন নারী। বিশ্ব ফুটবলের ইতিহাসে রচিত হলো এক অনন্য মহাকাব্য। পুরুষদের ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করলেন টোরি পেনসো, ব্রুক মেও এবং ক্যাথরিন নেসবিট। বিশ্বকাপের ইতিহাসে এটি প্রথম সম্পূর্ণ আমেরিকান এবং অল উইমেন অফিসিয়াল ক্রু। ম্যাচের মূল রেফারি ৩৯ বছর বয়সী টোরি পেনসো অতীতে মার্কেটিং পেশা ছেড়ে ফুটবলে আসেন, কিন্তু তার 2 সহকারীর গল্প আরও অবিশ্বাস্য। সহকারী রেফারি ৩৭ বছর বয়সী ক্যাথরিন নেসবিট রসায়নে পিএইচডি ডিগ্রিধারী এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক। শুধু ফুটবলের টানে ২০১৯ সালে তিনি অধ্যাপনা ছেড়ে দেন। অন্যদিকে অপর সহকারী রেফারি ব্রুক মেও স্কুল শিক্ষিকা ও স্পোর্টস কোচিং ছেড়ে রেফারিংকে পেশা বানান। পাশাপাশি প্রথম প্রকাশ্য সমকামী অফিসিয়াল হিসেবে পুরুষদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করে তিনি সামাজিক ট্যাবু ভেঙে নতুন ইতিহাস গড়েছেন। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে প্রথমবার নারী রেফারিদের দেখা মিললেও অল আমেরিকান নারী ত্রয়ীর এমন কীর্তি বিশ্ব ফুটবলে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তাদের এই সাফল্য বিশ্বজুড়ে কোটি কোটি নারীর স্বপ্নের সীমানাকে আরও প্রসারিত করবে, এমনটাই প্রত্যাশা ক্রীড়াঙ্গনের। এই ছিল বাংলাদেশ টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।